শান্তনদা, বারবার আপনারা সরব হয়েছেন তৃণমূল জামানায় দুর্নীতি নিয়ে। তখন আইন শৃঙ্খলা কিছু ছিল না, কর্মসংস্থান ছিল না, এবং আপনাদের যেটা বলেছেন, মানুষকে আশ্বাস দিয়েছেন যে এই সমস্ত কিছু আপনারা পূরণ করবেন, দুর্নীতি থাকবে না, মহিলাদের সুরক্ষা থাকবে, কর্মসংস্থান হবে, সমস্ত কিছু আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষকে, এবং আপনারা ক্ষমতায় এসেছেন। আজকে মন্ত্রিসভা গঠিত হলো, কোন কোন দিক আরো বেশি করে আপনারা জোর দেবেন? দেখুন, পশ্চিমবঙ্গে যেটা আজকে দুজন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী বললেন, শ্রী স্বপন দাশগুপ্ত এবং শ্রী তাপস রায়, আমি তাদের কথাটারই আবার রিপিট করব যে কাজটা অত্যন্ত কঠিন। পশ্চিমবঙ্গকে একেবারে একটা আবর্জনা জঞ্জালের স্তূপে বিগত রাজ্য সরকার পৌঁছে দিয়েছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে লক্ষ্মীর ছেলেরাও আবিষ্কার হয়ে গেছে। বহু এমন পুরুষ আছে, মেল আছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার দীর্ঘদিন ধরে পেয়েছেন, এবং সম্ভবত পশ্চিমবঙ্গ সরকার তাদের কাছে টাকা ফেরত দিতে বলবে উইথ ইন্টারেস্ট। আর একটা বড় দুর্নীতি এই লক্ষ্মীর ভাণ্ডারের নামে হয়েছে, এবার এটা বেরোবে। এতদিন আমরা কি শুনতাম যে কেন্দ্রের বঞ্চনা, কেন গ্রামের বাড়ি তৈরির টাকা দিচ্ছে না, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা দিচ্ছেন না, তার জন্য বাংলার বাড়ি প্রকল্প হলো। এখন প্রমাণ হচ্ছে প্রত্যেক দিন কাটমানি ফেরত দিচ্ছে তৃণমূলের নেতারা, শহরে হোক গ্রামে হোক। কেন কেন্দ্র সরকার আটকে ছিল, কেন কেন্দ্র সরকার টাকা দিচ্ছিল না, সেটা এখন প্রত্যেক দিন বোঝা যাচ্ছে। কালকে কুচবিহারে তৃণমূলের নেতা মাইকে করে প্রচার করছে যে অমুক দিন আসবেন, আপনাদের আমরা কাটমানির টাকা ফেরত দেব। এবং কালকে আমি এই চ্যানেলে, আপনাদের চ্যানেলে বলে গেছি যে অন্তত উত্তর 24 পরগনায় 20টা পৌরসভা আছে যেখানকার জনপ্রতিনিধিরা প্রকাশ্যে রেকর্ডে স্বীকার করছেন যে তারা কাটমানি ফেরত দেবেন। কারণ শহরের আবাসের টাকা হোক, প্রধানমন্ত্রী গ্রামীণ যোজনার 100 দিনের কাজের টাকা হোক, এই কাজের পরিবর্তে তারা কাটমানি খেয়েছেন। এই যে কাটমানির সংস্কৃতি, একে পশ্চিমবঙ্গ থেকে দূর করতে হবে, একে বন্ধ করতে হবে। তৃণমূলের যে নেতারা এককালে বাস্তব আক্ষরিক অর্থে অত্যন্ত দীন দরিদ্র ছিল, তারা এই কাটমানি খেয়ে একেবারে বিশাল একটা সম্পদের অধিকার প্রাপ্ত হয়েছিলেন। তার জন্য দুর্নীতি মুক্ত প্রশাসন দেওয়া, এটা রাজ্য সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ। এবং আর একটা বড় কাজ, যেটা হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমাদের বিশ্বাস এই সরকার করবেন বা করতে সক্ষম হবেন, সেটা হচ্ছে বেকার যুবকের কিছু অন্তত কর্মসংস্থান এই রাজ্যে হোক। কারণ পশ্চিমবঙ্গের কর্মসংস্কৃতিটা প্রথমে বামেরা নষ্ট করেছিল, আর তৃণমূল কংগ্রেস এসে এখানে যারা যেটুকু সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাকেও অঙ্কুরে বিনষ্ট করেছিল। একদম, মানে পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছে, গতকালই মানে আপনিও দেখেছেন সেই ছবি, কোচবিহারের ঘুঘুমারিতে একেবারে কাটমানি ফেরত দেওয়া হবে বলে মাইকে প্রচারও করা হয়েছে। কৃষ্ণানুদা, সংসদ যে কার্যালয়, তার উপরে ভাঙচুর হচ্ছিল, সে সময় পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই জনরোষটাও গেছে মারাত্মক পর্যায়ে। কথা হচ্ছে যে যদি কোথাও বেআইনি বা দুর্নীতি হয়ে থাকে, নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার প্রশাসনের আছে। এই সরকার নিক না। কি বলতে চাইছেন কৃষ্ণানুদা? মানে দুর্নীতি এমন জায়গায়, লক্ষ্মীর ভান্ডার তো ছিলই, এবার তার সঙ্গে যোগ হলো বিধবা ভাতা, সেটাও ছাড় পেল না। শুনে না, এগুলো তো এখন অভিযোগ পর্যায়ে আছে। আপনি বলবেন, আমিও তো বলবো, আপনি তো কাউন্টার প্রশ্ন করবোই। হ্যাঁ, আমার কথা হচ্ছে এগুলো এখন অভিযোগ পর্যায়ে আছে, তদন্ত হোক, চিহ্নিত হোক দোষীরা, তাদেরকে বলুক যা যা শাস্তির বিধান আপনারা ঠিক করবেন। কিন্তু এরকম মহিলাদের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের অভিযোগ তো আমরা বিজেপি শাসিত মহারাষ্ট্রে শুনেছি, একটা ব্লকে 14,000 পুরুষ ধরা পড়েছে। তো সেখানে কি টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া কমপ্লিট হয়েছে বিজেপির ডবল ইঞ্জিন সরকার? তো সুতরাং এই অভিযোগগুলো আমাদের, আপনার দলের কাউন্সিলর তিনি অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি করছেন। আমি আবার বলছি, আমাদের সময় যখন আমাদের সরকার চলছিল, লক্ষ্মীর ভাণ্ডারে কিছু জায়গায় অনিয়ম ধরা পড়েছিল, প্রশাসন ব্যবস্থা নিয়েছিল। স্বাস্থ্যসাথীতে যদি কেউ ফলস বিলিং করে থাকে, সেটারও ব্যবস্থা নেওয়া হয়েছিল। আয়ুষ্মান ভারতে শুধু মধ্যপ্রদেশে দেখা যাচ্ছে যে কয়েক লক্ষ অপারেশন আগে হয়েছে, হসপিটালে ভর্তি পরে হয়েছে। একই নাম্বার সব পেশেন্টে দেখা যাচ্ছে কয়েক লক্ষ। তো সেখানেও ডবল ইঞ্জিন সরকার, কতটা কি শাস্তির বিধান, কি কারাপশনের বিরুদ্ধে কি হয়েছে, এই তো নিটে দেখলাম, আজকে বোধহয় ওই শিক্ষা দপ্তরে দিল্লিতে আগুন। কৃষ্ণানুদা, আমাকে এখানে বলতেই হচ্ছে, আপনার দলের সদ্য বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন উলুবেড়িয়া পূর্বতে 10,000 বাড়িতে কিভাবে আবাসে দুর্নীতি হয়েছে। ছিলেন বলেননি তো, এখন বহিষ্কৃত হয়েছেন, অনেক কিছু বলবেন, আমাদের কাছে তার মূল্য নেই। তদন্ত ওনারা নিজেরা বলছেন যে দলে বলার মতো সুযোগ ছিল না। এই যে বলছেন
বলছে না যে এই আগের সরকার মানে আমাদের সরকার কিছু করেনি। কেন্দ্র সরকার পুরস্কৃত করেছে বেস্ট ফিস্কাল ম্যানেজমেন্ট। আমি আলোচনায় আসবো। যে ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় আধ ঘন্টা হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের যে বাড়ি, সেখানে সিআইডির তদন্তকারী আধিকারিকরা তারা গিয়েছেন। ফের সেখানে তারা গিয়েছেন বিধানসভায় সই জালিয়াতির কাণ্ডে শনিবারের পর আজ ফের তারা সেখানে পৌঁছে গিয়েছেন, কারণ আজকে হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অসুস্থতার কারণে দেননি, 15 দিন সময় পেয়েছেন। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ এবং সন্দীপ সরকার। পার্থ, আমরা ছবি দেখতে পাচ্ছি একদম গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা। দেখো 6:50 নাগাদ সিআইডি তদন্তকারী আধিকারিকদের টিম তারা কিন্তু এসে পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই বাড়িতে, এবং দেখাতে বলবো আমার সহকর্মী যে বিষয়টা সেটা হচ্ছে দীপ্তেন্দুকে, সেটা হচ্ছে যে 5:50 নাগাদ এখানে সিআইডির টিম যখন এসে পৌঁছায়, আসার পরবর্তীকালে এখানে সিআইডি টিমের সদস্যরা তারা কিন্তু 5:50 থেকে অপেক্ষা করে রয়েছেন। এবং আজকে যে বিষয় সেটা হচ্ছে অপেক্ষা করে থাকার পর তারা বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও একটা নোটিশ তারা কিন্তু সার্ভ করতে চান, এবং সেই বিষয়ে একবারে বাড়ির ভেতর থেকে বলা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ। তখন সিআইডি টিমের সদস্যরা জানান যে তারা গিয়ে সাইন করিয়ে আনতে চান, এবং এর পরবর্তীকালে বাইরে তাদেরকে অপেক্ষা করতে বলেন। যে বাড়ির ভেতরে যারা ছিলেন তারা, সিআইডি টিমের সদস্যরা 5:50 থেকে বাইরে একেবারে বসে অপেক্ষা করেন। এই মুহূর্তে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের রোডের যে বাড়ি, সেই বাড়ির সামনে, বাড়ি এবং অফিস সেই বাড়ির সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এরপর কিছুক্ষণ আগেই একজন বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে তিনি বললেন যে কালকে সিআইডিকে আসার জন্য, কারণ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সাইন করতে আসতে পারবেন না, কারণ তিনি অসুস্থ। এবং সেক্ষেত্রে কিন্তু সিআইডি টিমের সদস্যরা বলেন যে সাইনটা করতে হবে। তখন বলেন যে বাড়ির সদস্য রয়েছেন যিনি এসেছিলেন তাকে বলা হয় যে তিনি সাইন করে নিয়ে আসলেও হবে, এবং সেই মতো একেবারে নোটিশের 2টো কপি তাকে দিয়ে দেওয়া হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সইটা করিয়ে নিয়ে আসার জন্য, অর্থাৎ রিসিভিংটা করিয়ে নিয়ে আসার জন্য। এবং তিনি বর্তমানে সেই যে নোটিশ, সেই নোটিশের কপি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছেন, এবং এখনও পর্যন্ত সিআইডি টিমের সদস্যরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাট রোডের বাড়ি, তার বাড়ির বাইরে অপেক্ষা করে রয়েছেন। প্রসঙ্গগতভাবে বলে রাখি যে গত শনিবার দিনকে সিআইডির টিম তারা প্রথমে এই যে কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়িতে আসেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে নোটিশ দেন। নোটিশ দিয়ে এই যে বিধানসভায় সই বিতর্ক, সেই সই বিতর্কের মামলায় আজকে দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করা হয়। কিন্তু ভবানী ভবনে তলব করা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চিঠি করা হয়। চিঠি করে জানানো হয় যে গত শনিবার দিন সোনারপুরে যে পরিস্থিতির মধ্যে তিনি পড়েছিলেন, তার জেরে তিনি অসুস্থ এবং তার জন্য 15 দিন সময় চায়। কিন্তু 15 দিন, সিআইডি সূত্রে খবর, 15 দিন সময় দিতে নারাজ কিন্তু সিআইডি, এবং সেই মতোই সিআইডি টিম আজকে আবারও একটা নোটিশ নিয়ে এই মুহূর্তে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, শনিবার দিনে যখন সিআইডির আধিকারিকরা গিয়েছিলেন তখন তারা সেখানে গিয়ে অপেক্ষা করছিলেন। একজন নিরাপত্তারক্ষী তিনি বাইরে বেরিয়ে এসে বলেছিলেন যে স্যারের সঙ্গে দেখা করতে গেলে অপেক্ষা করতে হবে, আর আজকে অপেক্ষা করছেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা। সন্দীপ, দেখো আজকেও কিন্তু এই অপেক্ষার প্রহরটা সেটা বিকেল 5:50 থেকে শুরু হয়েছে। এখন বাজে 6:33, প্রায় আধ ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে, 40 মিনিটের বেশি সময় অতিবাহিত হয়েছে। এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডির যে নোটিশ, সেই নোটিশ রিসিভ করেননি, সশরীরে এসে করেননি। তার প্রতিনিধি যিনি এসেছিলেন, শেষ পর্যন্ত তার হাতে সেই নোটিশের কপি গিয়েছে, এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই কপি দেবেন, এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাক্ষর করে দেবেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি নিজে সশরীরে এই কপি রিসিভ করছেন না, এখনো পর্যন্ত সেরকমটাই চিত্র দেখা যাচ্ছে। অন্যদিকে সিআইডির 11 জন আধিকারিক, 11 জন অফিসার তারা দাঁড়িয়ে রয়েছেন বাড়ির বাইরে গেটের সামনে বিকেল 5:50 থেকে। এখন 6:30 পেরিয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত সিআইডির আধিকারিকরা তারা বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসতে হবে, এসে রিসিভ করতে হবে, অন্য কারোর হাতে তারা এই কপি দেবেন না। পরবর্তীতে আমরা দেখলাম যে শারীরিক অসুস্থতার কারণ তিনি জানালেন, এবং তার যিনি প্রতিনিধি এলেন তিনি এসে সেই কপি নিয়ে গিয়েছেন। 2টো কপি রয়েছে, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকবে, আরেকটি রিসিভ করে নিয়ে যাবেন সিআইডির আধিকারিকরা। তুমি দেখতে পাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাটের বাড়ি, শান্তিনিকেতন নয়, শান্তিনিকেতন বিল্ডিং নয়, কালীঘাটের যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগের দিন এসেছিলেন সিআইডি আধিকারিকরা, সেখানে তারা নোটিশ সার্ভ করেছিলেন। সেই বাড়িতে এই মুহূর্তে সিআইডির আধিকারিকরা রয়েছেন। আমরা দেখতে পেলাম যে যিনি নোটিশ নিয়ে গিয়েছিলেন তিনি আবার এলেন,
তিনি এসছেন এবং তিনি এসে যে রিসিপ্ট কপি রয়েছে সেই রিসিপ্ট কপি সিআইডি আধিকারিকদের হাতে তুলে দিচ্ছেন। এই মুহূর্তে বেশ কিছু জিজ্ঞাসা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি প্রতিনিধি হয়ে যিনি সেই কপি নিয়ে গিয়েছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে তিনি বেরিয়ে এসেছেন, বেরিয়ে এসে সিআইডির অফিসারদের সেই নোটিশ সঙ্গে থাকো। হ্যাঁ, সাইন করে দিয়েছে। কেমন আছেন উনি? শরীর ভালো না, এমআরআই হয়নি, সিটি স্ক্যান হয়নি, বুকে এখনো চোট আছে, জানি না কি করবে। অয়ন ঘোষ কালকে বলেছিল, ওনাদেরকে রিকোয়েস্ট করেছিল কালকে এলে দাদা হয়তো নিজেই নিয়ে নিতে পারতো, এখন তো টাইম দিলেন না। না না, আমি অফিস এমপ্লয়ি। হ্যাঁ, জানি না, এখন তো দাদা রিসিভ করে দিয়েছে, এবার উনি যেটা ভালো মনে করবেন। হ্যাঁ, আমি অফিস এমপ্লয়ি। থ্যাংক ইউ। হ্যাঁ, নিজে সাইন করে দিয়েছে। দেখতে পাচ্ছি একেবারে সিআইডি টিমের সদস্যদেরকে কিন্তু যে নোটিশ সার্ভ করা হয়েছিল সেই নোটিশ সার্ভ করার পর একেবারে সিআইডি টিমকে সেই নোটিশে সাইন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন এবং দেওয়ার পর কালীঘাট রোডে যে বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে বর্তমানে সিআইডি টিমের সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।